আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বন্ধু বান্ধব সবাই মিলে যাচ্ছি মুন্ডাখ্যাত মুক্তাগাছা শহরে এবং আরো দেখবো 300 বছরের রহস্যময় মুক্তাগাছা জমিদার বাড়ি। আমরা যাচ্ছি ফুলবাড়িয়া সদর থেকে যাইতে নাকি বেশি টাইম লাগে না। আর এটা হলো ফুলবাড়িয়া বাজার। বাজারে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। বাজারটি মোটামুটি ভালো আছে এবং এখানকার মানুষ অনেক ভালো। তাদের আচরণ ব্যবহার আমাদের ভালো লেগেছে। আমি শুনেছি ছোট ভাইয়ের কাছে যে মুক্তাগাছা শহর নাকি অনেক সুন্দর, আর মুক্তাগাছা যাবো, ওখানে আমার ছোট ভাই আছে, ওই আর কি সব জায়গা ঘুরিয়ে দেখাবে। ফুলবাড়িয়া থেকে মুক্তাগাছা যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে দেখার মতো। আর এখানে একটা জিনিস আমি নোটিশ করলাম, সব জায়গায় আর পুকুর মনে হয় সব বাড়িতে একটা করে পুকুর আছে দেখার মতো। আমাদের টাঙ্গাইল শহরে এত পুকুর নাই, এখানে শুধু পুকুর আর পুকুর। ফসল জমি খুব কমই, সব জায়গায় পুকুর আর পুকুর। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পুকুর নাই বললে চলবে না। টাঙ্গাইলে পুকুর আছে কিন্তু এত পুকুর নাই। এখানে যত দূর চোখ যায় শুধু পুকুর আর পুকুর, একটি পুকুরের পাশে আরেকটি পুকুর, এভাবেই চলছে, শুধু পুকুর আর পুকুর। আমরা তো সবাই অবাক যে এত পুকুর আগে কখনো দেখি নাই। এই রাস্তাটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। রাস্তার দু সাইড দিয়ে গাছ দেখার মতো, যে কারোরই মন ভালো করে দেবে। আর মাঝে মাঝে খালি জায়গায় ধান চাষ করে রেখেছে, সেগুলো দেখলে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আমরা সবাই উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমাদের সবারই অনেক ভালো লেগেছিল। সত্যি রাস্তাটি দেখার মতো ছিল। পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। মুক্তাগাছা নাপিতখোলা নামক স্থানে আমাদের নামিয়ে দেয়। এখানে আমরা ছোট ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম এবং চারদিকের পরিবেশ দেখতেছিলাম। আজকের পরিবেশ ছিল অনেক সুন্দর, আকাশটাও ছিল সুন্দর দেখার মতো। একটু ওয়েট করার পরই ছোট ভাই চলে আসে। আর এটা হলো জমিদার বাড়ি পুকুর। পুকুরে সূর্যের আলো পড়ার কারণে পুকুরের সৌন্দর্য 100 গুণ বেড়ে গিয়েছে। আর আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম সামনের দিকে। সামনে নাকি মন্দির। আপনারা চিন্তা করেন, 300 বছর আগেকার মন্দির এখনো টিকে আছে আর আগের অবস্থায় দাঁড়িয়ে আছে, শুধু ইটগুলো একটু ক্ষয়ে গেছে। আগেকার মিস্ত্রি কি পরিমাণ দক্ষতার সাথে কাজ করতো আপনারা একবার চিন্তা করেন। আসলে ভাবতেই গা শিউরে ওঠে। কেননা এখন যে বিল্ডিং গুলো তৈরি হয়, এগুলো কি 300 বছর টিকবে? আমার তো মনে হয় না। পুরনো মন্দিরটি দেখে আমরা যাচ্ছিলাম রাজবাড়ির যে মূল ভবনটি আছে, ভবনটি দেখার জন্য। আর সামনে পড়ে গেল আরেকটি ছোট মন্দির। এখানকার পরিবেশ ছিল দেখার মতো, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আর আমরা সবাই সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম। আজকের দিনটি আমাদের হৃদয়ে গাঁথা থাকবে, কেননা আজকে যে সব জিনিস দেখলাম কোনোদিন ভুলে যাওয়ার মতো না। প্রাচীন এই সব জিনিস আমাদের দেখা এবং এ সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের সবারই প্রয়োজন। প্রাচীন এই সব জিনিস দেখলে আমরা আগেকার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো এবং আগেকার সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, যা দেশের নাগরিক হিসাবে আমাদের জানা দরকার। এখানে একটি কুয়া দেখতে পেলাম, যে আগেকার মানুষ এখান থেকে পানি তুলে খেত এবং রান্নার কাজে ব্যবহার করতো। আপনারা চিন্তা করেন আগেকার মানুষ কি পরিমাণ কষ্ট করতো, এখান থেকে পানি তুলে সেই পানি আবার খেত। দেখতে দেখতে চলে আসলাম আমরা শহীদ স্মৃতি সরকারি কলেজ। আর এর পাশে হলো 300 বছরের রহস্যময় সেই রাজবাড়ির বাহির থেকে দেখে কলেজটি আমার খুব ভালো লাগছিল। আমি ছোট ভাইকে বললাম যে কলেজের ভিতরে কি যাওয়া যাবে? সে বললো হ্যাঁ ভাই যাওয়া যাবে। যাওয়ার টাইমে এটা দেখে তারপরে আগে রাজবাড়িটি দেখে নেই, তারপরে আর কি যাওয়ার টাইমে এটা দেখে তারপরে আমরা সবাই চলে যাবো। আর এটাই হলো বহু পুরনো সেই রাজবাড়ির সামনের অংশ। এই বিল্ডিং এর যে কারুকাজ দেখার মতো, এত অনিখুঁত ভাবে কাজগুলো করেছে যা দেখার মতো। আমি অনেকক্ষণ ভাবলাম যে এই কাজগুলো কিভাবে আগেকার মানুষ করেছে, যা ডিজিটাল যন্ত্রপাতি দিয়ে করতে হলে অনেকটা বেগ পেতে হবে। এত সুন্দর কাজ তারা তখন কি যন্ত্রপাতি দিয়ে করতো, আমি শুধু ভাবলাম। গেটের সামনে গিয়ে তো আমরা আরেকটি সমস্যার মধ্যে পড়ে গেলাম। গেটের যে দায়িত্ব আছে সে বলতেছে যে গেটের ভিতরে তো আজকে যাওয়া যাবে না, আজকে তো বন্ধ। ছোট ভাই যেভাবেই হোক তাকে ম্যানেজ করলো। ছোট ভাই না থাকলে হয়তো আমরা আজকে ঢুকতেই পারতাম না। ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটিকে উপহার দেওয়ার জন্য। সে না থাকলে হয়তো আমরা এখানে ঢুকতে পারতাম না। আর আমরা ঢুকে পড়লাম মূল যে ভবন আছে, ভবনের ভিতরে। এখন আমরা জানবো যে রাজা কিভাবে জীবন যাপন করতো এবং তার শাসন ব্যবস্থা কি রকম ছিল। এখানে যে জায়গাটি দেখছেন, এখানে নাকি রাজা শুয়ে থাকতো আর এখানে নৃত্য হতো। কিভাবে এখানে নৃত্য হতো ওটাই আমার ছোট ভাই বোঝানোর চেষ্টা করতেছে আর কি। এখানে রাজা শুয়ে থাকতো আর সামনে একটি গোল যে একটা বস্তু আছে, ওইখানে আর কি মেয়েরা নাচতো। কথিত আছে এখানে নাকি মেয়েরা নাচতো আর রাজা ওইখানে শুয়ে শুয়ে দেখতো। দেখেন আগেকার সিস্টেম গুলো কিরকম ছিল। আর এখানে ঘোরানোর জন্য একটা যন্ত্র ছিল, যা এই যে আমার বন্ধু ফারুক দেখাচ্ছে, এইটাই আর কি ঘোরাতো আর মেয়েরা নাচতো।
ও চেষ্টা করতেছে ঘোরানোর জন্য, কিন্তু কোনোভাবেই পারতেছে না। ও বলতেছে এটা নাকি অনেক শক্ত। পরে আমার আরেক বন্ধু যে চেষ্টা করলো কিন্তু পারতেছে না, এটা আসলে অনেক শক্ত ছিল। কথিত আছে এই রাজা নাকি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক গুরুত্বপূর্ণ কিছু অংশ এখান থেকে নিয়ন্ত্রণ করতেন। আমার ছোট ভাই সামনে থেকে আমাকে ডাকতেছে, বলতেছে ভাই সামনে আসেন, এখানে আশ্চর্যজনক জিনিস আছে, আপনাকে দেখাই। আমি বললাম কি আশ্চর্য জিনিস আছে, আমাকে দেখাও। ওইখানে যাওয়ার পরে ছোট ভাই বলতেছে এখানে নাকি বলি দেওয়া হতো, এই রাজ্যে যে অপরাধী হিসাবে গণ্য হতো তাকে এখানে বলি দেওয়া হতো। বলি দেওয়ার পরে নাকি রক্ত এবং লাশ এই কূপের মধ্যে ফেলে দেওয়া হতো, আর এই কূপের যে সুড়ঙ্গ দিয়ে নাকি ব্রহ্মপুত্র নদে চলে যেত, আর এই কূপকে বলা হতো অন্ধকূপ। আমার ছোট ভাই বলতেছে যে রাজা চলে যাওয়ার পরে নাকি মানুষ যে যা পেরেছে সবকিছু নিয়ে গেছে, বা কোনো কিছুই আর অবশিষ্ট নেই, সবকিছু এখান থেকে হারিয়ে গেছে, শুধু একটা জিনিস রয়ে গেছে। আমি বললাম কি জিনিস রয়ে গেছে? যে সব জিনিসপত্র নিয়ে গেছে, একটা জিনিস রয়ে গেছে, সে জিনিসটা কি? পরে আমার ছোট ভাই বলতেছে যে ভাই আমার সাথে সাথে আসেন, আমার সাথে ভিতরে আসেন, আপনাকে জিনিসটা দেখাচ্ছি। পরে বললাম যে চলো ভিতরে যাই, জিনিসটা আমাকে দেখা। পরে বলতেছে যে এই জিনিসটা নাকি কেউ নিতে পারে না, এটা অনেক ভার, সম্পূর্ণ লোহার। পরে আমি ওর কথা শুনে আমি হাত দিয়ে দেখতেছিলাম, সত্যি তো অনেক শক্ত লোহার। অনেক ধাক্কা ধাক্কির পরে একটু নড়াতে পারছিলাম না, এর কারণে এটা নিতে পারে না, এখন এটা যে শক্ত। পরে আমরা সামনে দিয়ে গেলাম, আর এটাই নাকি রাজবাড়ির শেষ বর্ডার, আর পেছনে কোনো কিছু নাই। আর এখানে নাকি রাজার যে প্রহরী গুলা ছিল, রক্ষী বাহিনী ছিল, এগুলা এখানে তারা থাকতো। আমার কাছে সামনের দিকের থেকে পিছনের দিকটি বেশি ভালো লেগেছে, কারণ এখানকার যে ইটগুলো আছে এখানে শ্যাওলা পড়ে গেছে, দেখে প্রাচীন প্রাচীন ভাব মনে হচ্ছে। এখানকার অংশটুকুই আমার সামনের অংশ থেকে বেশি ভালো লেগেছে। এখানে আমি 2-3টা গাছ দেখেছিলাম যা বিশাল বিশাল, অনেক প্রাচীন গাছ, যা দেখেই বোঝা যাচ্ছিল। এইসব জিনিস যে দেখাচ্ছে ছোট ভাই, ওর বাসা হলো মুক্তাগাছা সদরে, ওই আর কি আমাদের সবকিছু দেখাচ্ছে। পরে বললো ভাই সামনের দিকে চলেন, আপনাদের আরেকটা জিনিস দেখায়। এটা নাকি সিন্ধুক, এখানে আর কি রাজার নথিপত্র, স্বর্ণ অলংকার সবকিছু এখানে রাখা হতো। এটা যে কি পরিমাণ শক্ত, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমি হাত দিয়ে দেখেছি, এখনো যে পরিমাণ শক্ত আছে, এটা আসলেও কি বলবো, 300 বছরের পুরনো জিনিস যে এখনো এত পরিমাণ শক্ত থাকে, ওখানে না গেলে আর কি আমরা কখনোই বুঝতে পারতাম না। আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, এখানে জমিদার এবং জমিদার বাড়ির সম্পর্কে সবকিছু বিস্তারিত পেয়ে যাবেন। এইখান থেকে আমরা চলে যাই মুক্তাগাছার ঐতিহ্যবাহী, যা যুগ যুগ ধরে মুক্তাগাছার ঐতিহ্যকে ধরে রেখেছে, সেই বিখ্যাত গোপাল পালের মন্ডার দোকান, যা খাওয়ার স্বাদ ছিল বহুদিন ধরে। যা ভিডিওতে দেখতাম তা আজকে সরাসরি দেখছি এবং সেখানে আমরা উপস্থিত আছি। পরে এখানে এসে আমরা মন্ডা অর্ডার করি, আর মন্ডাগুলো খেতে ছিল অসাধারণ, যা বলে বোঝানো যাবে না, না খেলে আসলেও কেউ বুঝতে পারবে না এখানকার মন্ডার স্বাদগুলো কেমন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আজ আর নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। নাও নাও, তোমরা নাও। হবে নাও। কিরম স্বাদ, কেমন সেই স্বাদ, স্বাদ কেমন সব? আরো কেমন লাগছে?